2027 এর জন্য এবং যারা ক্লাস 12 এর বোর্ড এক্সাম দিচ্ছ তোমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি আছে। আমি বলছি অ্যালভিওলার ক্যাভিটি আছে, বাইরে থেকে অক্সিজেন আসছে, ফিউশন আর ডিপেন্ড করে। প্রথম কথা হবে এই মেমব্রেন থিকনেস, এই তিনটে মেমব্রেন নিয়ে আর এই যে লাস্ট ওয়ার্ল্ড থেকে ব্লাডি ওয়ার্ল্ড আছে, ব্লাড ভেসেল ছিল, ব্লাড ভেসেলের কিছু ওয়ার্ল্ড আছে, ধরো অ্যাটমসফিয়ার থেকে বেশি অ্যামাউন্টে ওটু এসে অ্যালভিওলিক গ্যাসের সলিবিলিটি বেশি হয়। যদি ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। যেমনটা তোমরা জানো, আমার নাম রূপম স্বর্ণকার আর আমাদের এই চ্যানেলে রূপমস বায়ো ক্লাসেসে নিট 2027 এর জন্য এবং যারা ক্লাস 12 এর বোর্ড এক্সাম দিচ্ছ 2027 সালে, সেটা যে কোনো বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, আইএসসি বোর্ড হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যে কোনো বোর্ডের জন্য যারা ক্লাস 12 এর বোর্ড দিচ্ছ এবং নিটের জন্য যারা 2027 কে নিটের জন্য টার্গেট করছো, তাদের জন্য এই চ্যানেলে ফ্রি অফ কস্টে বায়োলজি এবং কেমিস্ট্রি পড়ানো হয়। যেমনটা তোমরা জানো, আমাদের বায়োলজির মধ্যে হিউম্যান ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারটা কন্টিনিউ চলছিল, যেখানে আমরা দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। ফার্স্ট ক্লাসে আমরা ব্রিদিং এর মেকানিজমটা দেখেছিলাম, আর ব্রিদিং এর মেকানিজম বলতে ব্রিদিং যে 5টা স্টেপে হয় সেগুলো দেখেছিলাম, কি করে সেটা একটা ফিজিওকেমিক্যাল প্রসেস, সেই ব্যাপারটা ডিসকাস করেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, যেখানে আমরা ল্যারিংস, এপিগ্লটিস, ট্র্যাকিয়া, লাংসে অ্যালভিওলাই, লাংসের ওয়াল যাকে প্লিউরা বলে, সব এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। থার্ড আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে যে স্ট্রাকচার অফ অ্যালভিওলাই। আমরা লাংসের মধ্যে অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছে গেছিলাম। এবার আজকের ক্লাসে আমরা একটা অ্যালভিওলাই কি করে ব্লাডের সাথে, একটা অ্যালভিওলাই কি করে ব্লাড ভেসেলের সাথে গ্যাসকে এক্সচেঞ্জ করছে, যেমন বাইরে থেকে অক্সিজেন ঢুকছে আমাদের এক্সটার্নাল নস্ট্রিল দিয়ে নাসাল চেম্বার দিয়ে পাস করে ইন্টারনাল নস্ট্রিল দিয়ে ফ্যারিংসে আসছে সেই অক্সিজেনটা, সেটা উইন্ড পাইপ বা ট্র্যাকিয়া দিয়ে পাস করে লাংসের মধ্যে এন্টার করছে। এবার লাংসের মধ্যে কি থাকে? অ্যালভিওলাই থাকে। সেই অ্যালভিওলাই থেকে সেই অক্সিজেনটা কি করে ব্লাডে যাচ্ছে সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। মানে এক কথায় স্ট্রাকচার অফ অ্যালভিওলাই দেখবো। সেকেন্ড, আমরা কোন মেকানিজম আমাদের বডির মধ্যে হয় যাতে করে আমাদের ইনহেল করতে পারি, মানে আমরা অক্সিজেনকে বডির ভিতরে নিতে পারি এবং কার্বন ডাইঅক্সাইডকে এক্সহেল করতে পারি, যা আমরা CO2 কে ছেড়ে দিতে পারি। সেই মেকানিজমটা আমরা আজকে দেখবো। তাই দুটো জিনিস কভার হবে, স্ট্রাকচার অফ অ্যালভিওলাই এন্ড মেকানিজম অফ ব্রিদিং। তো চলো শুরু করা যাক। দেখো আমি বোর্ডস এর মধ্যে বানিয়ে রেখেছি, আমি একটা টিপিক্যাল অ্যালভিওলাই বানিয়ে রেখেছি, অ্যালং উইথ ব্লাড ভেসেলস। ভালো করে দেখো, মনে রাখবা হিউম্যান বডির লাংসের মধ্যে যে এয়ার স্যাক গুলো থাকে, তাকে আমরা কি বলি? অ্যালভিওলাই বলি। কি বলি বলো? কে অ্যালভিওলাই বলি। এবং দুটো লাংস মিলে টোটাল 30 মিলিয়ন, কত বললাম? 30 মিলিয়ন। 10 মিলিয়ন সমান কত হয়? 10 মিলিয়ন সমান 1 CR, মানে 1 কোটি হয়। তা 30 মিলিয়ন মানে কত হচ্ছে তোমার? 3 কোটি। তার মানে দুটো লাংসের মধ্যে টোটাল 3 কোটি অ্যালভিওলাই বা ছোট ছোট স্যাক থাকে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমি বলেছিলাম আগের ক্লাসে যে লাংস হচ্ছে একটা বাঞ্চ অফ গ্রেপস এর মতো। ভিজুয়াল করো, গ্রেপস মানে আঙ্গুর, আঙ্গুরে যেমন থোকা হয়, এক একটা আঙ্গুর কি? এক একটা আঙ্গুর হচ্ছে সেই এক একটা অ্যালভিওলাই। আর বাঞ্চ অফ গ্রেপসটা কি? সে আঙ্গুরের থোকাটা কি? একটা হচ্ছে লাংস। কথা বুঝতে পারছো আমি কি বললাম? দ্যাট মিনস যে লাংসের মধ্যে ছোট ছোট অনেকগুলো এয়ার স্যাক থাকে, যাকে আমরা অ্যালভিওলাই বলি, এবং টোটাল নাম্বারটার কত হয়? 30 মিলিয়ন। কত বললাম? 30 মিলিয়ন, মানে 30 মিলিয়ন, যাকে আমরা কত বলবো? 3 কোটি। ঠিক আছে, এবার দেখো একটা অ্যালভিওলার স্ট্রাকচার। ভালো করে দেখো, যখন আমি একটা অ্যালভিওলার স্ট্রাকচার বানাচ্ছি, এই যে আমি একটা স্যাক লাইক স্ট্রাকচার বানিয়েছিলাম, এখান থেকে এসছে এরকম করে একটা স্যাক লাইক স্ট্রাকচার এখানে বানিয়েছে। এর ভিতরে যে ক্যাভিটিটা, যে ফাঁকা স্পেসটা, তাকে আমি কি বলেছি? অ্যালভিওলার ক্যাভিটি বলেছি। কি বলেছি বলো? অ্যালভিওলার ক্যাভিটি। তুমি দেখো এর যে ওপেনিংটা আছে, এই যে অ্যালভিওলাই, এই যে স্যাক লাইক স্ট্রাকচার, ভালো করে দেখো, এই যে স্যাক লাইক স্ট্রাকচার, এই যে স্যাক লাইক স্ট্রাকচারের যে ভেতরে ক্যাভিটিটা, ফাঁকা স্পেসটা, তাকে আমি কি বলছি? অ্যালভিওলার ক্যাভিটি। এর মধ্যে দেখো এয়ার এন্টার করেছে। এয়ারের দেখো বাই ডাইরেকশনাল আছে। বাই ডাইরেকশন মানে কি? এয়ার ভেতরেও আসছে, আবার এয়ার এখান থেকে বাইরেও যাচ্ছে। কি বললাম? এয়ার এখান থেকে ভেতরেও আসছে এবং এয়ার এখান থেকে বাইরেও যাচ্ছে। যে এই যে এয়ারটা যেটা বাইরের দিকে যাচ্ছে সেটা কে যাচ্ছে? CO2 যাচ্ছে। আর যেটা ভেতরে ঢুকছে সেটা কে ঢুকছে? O2, মানে অক্সিজেন এন্টার করছে। তার মানে লাংসের ভেতরে কে ঢুকছে বা অ্যালভিওলার মধ্যে কে ঢুকছে? অক্সিজেন ঢুকছে আর CO2 বেরিয়ে যাচ্ছে। এবার যদি অক্সিজেন এখানে এন্টার করে, তার মানে অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে যদি অক্সিজেন এন্টার করে,
CO2 তো বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, ঢুকছে কে? অক্সিজেন। তার মানে লাংসের যে অ্যালভিওলার ক্যাভিটি তার মধ্যে কার কনসেন্ট্রেশন বেশি আছে? অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি আছে। তার মানে লাংসের অ্যালভিওলারের ভেতরে যে ক্যাভিটি, এই যে লাংসের অ্যালভিওলারের ভেতরে যে ক্যাভিটি, এখানে কোন গ্যাসের ভলিউম বেশি আছে? অক্সিজেনের, কারণ অক্সিজেন এন্টার করছে। এবং যার ভলিউম বেশি থাকে তার প্রেসার বেশি হয়। ভলিউম বলতে তার কনসেন্ট্রেশন বলছে, যার অ্যামাউন্ট বেশি থাকে, যার অ্যামাউন্ট যত বেশি তার প্রেসার তত বেশি। এখানে অক্সিজেন বেশি আসছে, যেহেতু বাইরে থেকে অক্সিজেন ঢোকে এখানে স্টোর হচ্ছে, যেহেতু বাইরে থেকে অক্সিজেন এসে অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে স্টোর হচ্ছে, তাহলে অ্যালভিওলার ক্যাভিটিতে কি আছে? অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বেশি আছে। আমি বলছি অ্যালভিওলার ক্যাভিটি আছে, বাইরে থেকে অক্সিজেন আসছে, অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে এন্টার করছে, তাহলে ধীরে ধীরে কি হচ্ছে? অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে অক্সিজেনের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে না? আর যার অ্যামাউন্ট বেশি তার কি প্রেসার বেশি, তার পার্শিয়াল প্রেসার বেশি। আচ্ছা, আর আমরা জানি যে গ্যাস অলওয়েজ, মাথায় রাখবা কি বললাম, গ্যাস অলওয়েজ কোথা থেকে কোথায় মুভ করে? হাই পার্শিয়াল প্রেসার থেকে, হাই প্রেসার থেকে, হাই প্রেসার থেকে টু লো প্রেসারের দিকে গ্যাস মুভ করে। কোথায় মুভ করে? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে। এবার যেহেতু এখানে অক্সিজেন ঢুকছে, এখানে অক্সিজেন অ্যাকুমুলেশন হচ্ছে, এই জন্য অক্সিজেন কি করছে? দেখো এটা অ্যালভিওলাই ছিল, এটা অ্যালভিওলাই ছিল, এটা ছিল কি ব্লাড ভেসেল না? এই যে এখানে বানিয়েছি দেখো রেড ডট ডট, এগুলো কি আরবিসি, এগুলো হচ্ছে কি বলো আরবিসি। তার মানে আমি এটা কি বানিয়েছি? ব্লাড ভেসেল বানিয়েছি না? ভালো করে দেখো, এই যে একটা বানিয়েছি অ্যালভিওলাইকে ঘিরে, এটা কি ব্লাড ভেসেল না? এটা কি বললাম বলো? ব্লাড ভেসেলস বলেছি। আর দেখো যে লেখা আছে রেড ডট গুলোকে আমরা কি বলছি বলো? আরবিসি বা রেড ব্লাড সেলস। এইবার এইখানে অক্সিজেন বেশি আছে আর ব্লাডের মধ্যে কি আছে? অক্সিজেন কম আছে। তাহলে অক্সিজেন যেখানে বেশি থাকে সেখানে তার পার্শিয়াল প্রেসার কি হয়? বেশি হয়। আর গ্যাস সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়। তার মানে লাংসের মধ্যে থেকে, লাংসের মধ্যে স্টোর থাকা অক্সিজেনটা কি করবে? অক্সিজেনটা কি করবে? এই তিনটে মেমব্রেন, এখানে দেখো তিনটে মেমব্রেন আছে। কোথায় কোথায় তিনটে মেমব্রেন? একটা অ্যালভিওলার মেমব্রেন, দেখো যেটা আমি বলছি, একটা অ্যালভিওলার মেমব্রেন, মাঝখানে একটা ব্ল্যাকিশ একটা মেমব্রেন বানিয়েছি আমি। সেকেন্ড মেমব্রেন হচ্ছে এই, সেকেন্ড মেমব্রেন হচ্ছে এই ব্ল্যাক কালারের মেমব্রেনটা, আর থার্ড হচ্ছে কার? দেখো এই ব্লাড ভেসেলের মেমব্রেনটা। তার মানে গ্যাসকে, সেটা অক্সিজেন হোক বা CO2 হোক, এই তিনটে মেমব্রেনকে ক্রস করতে হচ্ছে। যদি অক্সিজেনকে ফর এক্সাম্পল অ্যালভিওলার ক্যাভিটি থেকে ব্লাডে আসতে হয়, অ্যালভিওলার ক্যাভিটি থেকে ব্লাডে আসতে হয়, তাহলে এই তিনটে মেমব্রেনকে ক্রস করতে হচ্ছে। এবং ব্লাড ভেসেলের মধ্যে যে এক্সেস অ্যামাউন্ট অফ CO2 ছিল, সেই CO2টাকে যে এখান থেকে এখানে, এই যে দেখো CO2 যেখানে ছিল, সেই CO2টাকে বাইরে বেরোনোর জন্য যে লাংসে যেতে হচ্ছে, তাকে ওই তিনটে মেমব্রেনকে ক্রস করতে হচ্ছে। তার মানে এই অক্সিজেন হোক বা CO2 হোক, এদের ডিফিউশনটা কার উপর ডিপেন্ড করবে? এই তিনটে লেয়ারের থিকনেসের উপর ডিপেন্ড করবে, কতটা মোটা। যদি মেমব্রেন পাতলা হয়, থিন হয়, তাহলে গ্যাসগুলো ইজিলি ডিফিউজ করে যাবে। বাট গ্যাস যদি মেমব্রেনটা থিক হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে বলো? গ্যাসগুলো আর ডিফিউজ করতে সময় লাগবে বা কষ্ট হবে ডিফিউজ করতে। দ্যাট মিনস আমি বলতে চাইছি যে যখন অ্যালভিওলারের মধ্যে অক্সিজেন এসে জমা হচ্ছে, যখন অ্যালভিওলারের মধ্যে অক্সিজেন এসে জমা হচ্ছে, তখন সেই অক্সিজেন এই তিনটে মেমব্রেনকে, একটা দুটো তিনটে মেমব্রেনকে ক্রস করে ব্লাড ভেসেলে আসছে। দেখো আমি বানিয়েছি অক্সিজেন ব্লাড ভেসেলে আসছে, এবং ব্লাড ভেসেল থেকে কে কে CO2 দেখো কোথায় যাচ্ছে? অ্যালভিওলাই যাচ্ছে। এবং এদের যে ডিফিউশন, এই যে এই মেমব্রেনটাকে, এই তিনটে মেমব্রেনকে ক্রস করে O2 যেখান থেকে এখানে আসছে, বা CO2 এখান থেকে এখানে যাচ্ছে, এই তিনটে মেমব্রেনের থিকনেসের উপর ডিপেন্ড করবে। তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে ডিফিউশন অফ গ্যাসেস ডিপেন্ডস আপন, কি বললাম? ডিফিউশন অফ গ্যাসেস, কি বললাম? ডিপেন্ডস আপন, ডিপেন্ডস, এক সেকেন্ড, কি বললাম? ডিফিউশন অফ গ্যাস ডিপেন্ডস আপন। গ্যাসের ডিফিউশন কার উপর ডিপেন্ড করে? গ্যাসের ডিফিউশন কার উপর ডিপেন্ড করে? প্রথম কথা কার হবে? এই মেমব্রেনের থিকনেস। এই তিনটে মেমব্রেন নিয়ে যদি মোটা হয়ে যায়, এই তিনটে মেমব্রেন যদি একে অপরের সাথে কম্বাইন করে মোটা হয়ে যায়, তাহলে থিকনেস কি হবে? বেড়ে যাবে, তাহলে ডিফিউশন কমে যাবে। আরে বাবা, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, আমার সামনে যদি বড় ওয়াল চলে আসে, আমি কি ক্রস করতে পারবো? পারবো না, না। তো গ্যাসের পার্টিকেলরা তখনই ক্রস করতে পারবে যদি সেই জায়গায় কি থাকে? থিন ওয়াল থাকে। কি থাকে বলো? সেই জায়গায় থিন ওয়াল থাকে। থিক ওয়াল হয়ে গেলে গ্যাসের পার্টিকেলস গুলো, সেটা অক্সিজেন হোক বা CO2 হোক, ক্রস করতে পারবে না। তাহলে আমি বলতে চাইছি ডিপেন্ডস আপন, এই যে ডিফিউশন অফ গ্যাসেস ডিপেন্ডস আপন, কার উপর ডিপেন্ড করছে? প্রথম কথা থিকনেস অফ মেমব্রেন। কার উপর ডিপেন্ড করছে? থিকনেস অফ মেমব্রেন। কার উপর ডিপেন্ড করছে বলো? থিকনেস অফ মেমব্রেন। এখানে তিনটে মেমব্রেন আছে না? দেখো তো, প্রথম মেমব্রেনটা কার? অ্যালভিওলার মেমব্রেনটা। দেখো আমি লিখেছি অ্যালভিওলার ওয়াল, লেখা আছে অ্যালভিওলার ওয়াল, যেখানে ওয়ান সেল থিক মেমব্রেন থাকে, একটাই সেলের তৈরি একটা মেমব্রেন থাকে। ঠিক আছে, তো ফার্স্ট মেমব্রেনের নাম হচ্ছে কি বলো? অ্যালভিওলার
কি বললাম, অ্যালভিওলার মেমব্রেন, মানে যে মেমব্রেনটা অ্যালভিওলার নিচের, অ্যালভিওলার মেমব্রেন, যেটা কি নিয়ে তৈরি হয়, সিম্পল, কি নিয়ে তৈরি হয় বলো, সিম্পল স্কোয়ামাস, কি বললাম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর নাম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। সেকেন্ড দেখো একটা ব্ল্যাক কালারের মেমব্রেন দেখতে পাচ্ছ, আমি তো এটা লিখলাম যেটাকে অ্যালভিওলার মেমব্রেন বলে, আমি এটাকে লিখলাম যেটাকে অ্যালভিওলার মেমব্রেন বলে, এটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। এই যে ব্ল্যাক কালারের মেমব্রেনটা, এটাকে বলে বেসমেন্ট মেমব্রেন, কি বলে এটাকে বলো, বেসমেন্ট মেমব্রেন, কি বলে এটাকে বলো, বেসমেন্ট মেমব্রেন, কি বলে এটাকে, বেসমেন্ট মেমব্রেন। আচ্ছা, আর এই যে লাস্ট ওয়ালটা, এই যে ব্লাডের ওয়ালটা, এই যে ব্লাড ভেসেল ছিল, ব্লাড ভেসেলের এই যে ওয়ালটা, এটাকে আমরা কি বলি, এন্ডোথেলিয়াম বলি। কি বলবো, কে বলো, এন্ডোথেলিয়াম, কি বললাম একে, এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কার, অফ ব্লাড ভেসেল, এন্ডোথেলিয়াম অফ কার বলো, ব্লাড ভেসেল। এই তিনটে লেয়ারকে ক্রস করে, এই তিনটে লেয়ারকে ক্রস করে O2 কে টিস্যুটা, O2 কে ব্লাডে আসতে হচ্ছে, আর CO2 কে কি হচ্ছে বলো, CO2 কে ব্লাড থেকে অ্যালভিওলাই যেতে হচ্ছে, কোথায় যেতে হচ্ছে, অ্যালভিওলাই যেতে হচ্ছে। এবং এই তিনটে মেমব্রেনের থিকনেস, এই তিনটে মেমব্রেন মিলে, তিনটে মেমব্রেন একসাথে মিলে এদের থিকনেস খুব কম হতে হবে, কত হতে হবে, লেস দ্যান, কত হতে হবে বলো, লেস দ্যান, কত হতে হবে, লেস দ্যান কত, 1 mm, 1 মাইক্রোমিটার, কত বললাম, 1 mm, কত বললাম, 1 mm, কথা বুঝতে পারছো? তাহলে যদি থিকনেস বেশি হতো তাহলে গ্যাসের ডিফিউশন হতো না, গ্যাসের ডিফিউশন করানোর জন্য থিকনেসটাকে পাতলা করতে হবে। আর এই থিকনেসটা তিনটে মেমব্রেন নিয়ে তৈরি হচ্ছে, একটা অ্যালভিওলার ওয়াল, একটা বেসমেন্ট মেমব্রেন, আর একটা হচ্ছে ব্লাড ভেসেলের লেয়ার। মানে এক কথায় অ্যালভিওলার ওয়াল, অ্যালভিওলার ওয়াল আর ব্লাড ভেসেলের ওয়ালের মাঝখানে একটা মেমব্রেন থাকে, তাকে আমরা কি বলি, বেসমেন্ট মেমব্রেন বলি, কি বলি ওকে, বেসমেন্ট মেমব্রেন। এই তিনটে মেমব্রেনের থিকনেস যদি কম হয় তাহলে গ্যাসের ডিফিউশন বেশি হবে, নাহলে গ্যাসের ডিফিউশন কম হবে। এতটা ঠিক আছে। নেক্সট আরো কি কারোর উপর ডিপেন্ড করবে, অবভিয়াসলি যদি এই অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে মোর অ্যামাউন্টে অক্সিজেনের ডিপোজিট হয়, যদি অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে বেশি পরিমাণে অক্সিজেনের ডিপোজিট হয়, তাহলে সেই সময় অক্সিজেনের কি হয়ে যাবে, পার্শিয়াল প্রেসার বেড়ে যাবে না। এখনই তো বললাম, যে গ্যাসের অ্যামাউন্ট যত বেশি তার পার্শিয়াল প্রেসার তত বেশি। ধরো অ্যাটমসফিয়ার থেকে বেশি অ্যামাউন্টে O2 এসে অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে এন্টার করেছে, তাহলে অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে কি হয়েছে, O2 কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে ওর পার্শিয়াল প্রেসার বেশি আছে। তাহলে যদি ওর পার্শিয়াল প্রেসার বেশি থাকে, তাহলে ওর প্রেসার বেশির জন্য ইজিলি কি করবে, অ্যালভিওলাই থেকে ব্লাডের মধ্যে ডিফিউজ করে যাবে অক্সিজেন। ওর পার্শিয়াল প্রেসার বেশি থাকার জন্য কি করবে, ইজিলি অ্যালভিওলার ক্যাভিটি থেকে ব্লাড ভেসেলে এসে ডিফিউজ করে যাবে। তো এই যে প্রসেসটা, তার মানে কি পার্শিয়াল প্রেসারের উপর ডিপেন্ড করছে। আমি অন্যভাবে বলতে পারি যে ব্লাডের মধ্যে যদি বেশি পরিমাণে CO2 হয়ে যায়, যদি ব্লাডের মধ্যে বেশি পরিমাণে CO2 হয়ে যায়, তাহলে ব্লাডের মধ্যে কি হচ্ছে, CO2 পার্শিয়াল প্রেসার বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ব্লাড থেকে CO2 টা খুব ইজিলি কি করবে, অ্যালভিওলার দিকে চলে যাবে। তার মানে যার যত পার্শিয়াল প্রেসার তার ডিফিউশন তত বেশি, যার যত পার্শিয়াল প্রেসার তার ডিফিউশন তত বেশি। তাহলে আমি একটা লাইন লিখতে পারবো, দেখো তো, আমি একটা লাইন লিখতে পারবো যে ডিফিউশন অফ গ্যাসেস, কি লিখবো বলো, ডিফিউশন অফ গ্যাসেস, কি বললাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি মানে কি, ডাইরেক্টলি মানে কি, এটা বাড়লে ওটা বাড়বে, ওটা কমলে এটা কমবে, দুটো সেম হবে, এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা বাড়বে। ধরো আমি বললাম যে ডিফিউশন অফ গ্যাসেস এর সাথে প্রেসারের ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে প্রেসার বাড়লে ডিফিউশন বাড়বে, প্রেসার কমলে ডিফিউশন কমবে, এটাকে বলে ডাইরেক্ট রিলেশনশিপ। দ্য ডিফিউশন অফ গ্যাসেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, প্রেসার অফ গ্যাস, কি বললাম, প্রেসার অফ গ্যাস। আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে পারবো না, যে ধরে নাও এই যে দুটো গ্যাসের নাম কি, একটা অক্সিজেন একটা CO2। ধরে নাও কোনো একটা গ্যাস ব্লাডের মধ্যে কম সলিবল, ভালো করে বোঝো, যদি গ্যাস ব্লাডের মধ্যে কম সলিবল হয়, তো ব্লাডের মধ্যে গুলতেই চাইবে না, তো ডিফিউজই হতে চাইবে না, কথা বুঝতে পারলাম আমি। ধরো আমি লেট ইট বি, আমি এক্সাম্পল হিসেবে বলছি, যে ধরে নাও অক্সিজেন ব্লাডের মধ্যে কম সলিবল, যেটা অ্যাকচুয়ালি না, ধরে নাও অক্সিজেন ব্লাডের মধ্যে কম সলিবল, তাহলে অক্সিজেনটা কি ব্লাডের মধ্যে মিশতে চাইবে, ডিফিউজ হতে চাইবে, ব্লাডে আসতে চাইবে, আসতে চাইবে না। তার মানে কি, যদি গ্যাসের সলিবিলিটি বেশি হয়, যদি গ্যাসের সলিবিলিটি বেশি হয়, তাহলে তার ডিফিউশন রেটও কি হবে, বেশি হবে, কথা বুঝতে পারছো আমি কি বললাম। তার মানে নেক্সট একটা পয়েন্ট আমি লিখতে পারবো এখানে, যে ডিফিউশন অফ গ্যাস আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে বলো, সলিবিলিটি অফ, কি বললাম, সলিবিলিটি অফ গ্যাস, গ্যাসের সলিবিলিটির উপর ডিপেন্ড করবে।
তাহলে আমি তিনটে ফ্যাক্টর বললাম স্ট্রাকচার অফ অ্যালভিওলাই যখন ডিফিউশন হচ্ছে তখন আমি তিনটে ফ্যাক্টর বললাম। প্রথম বললাম কি থিকনেস, তিনটে মেমব্রেন আছে, একটা অ্যালভিওলার মেমব্রেন, একটা ব্লাডের মেমব্রেন যাকে এন্ডোথেলিয়াম বলি, আর এদের দুটোর মাঝখানে একটা ব্ল্যাকিশ লেয়ার আমি বানিয়েছি যাকে আমি কি বলছি বলো, বেসমেন্ট মেমব্রেন। এই তিনটে মেমব্রেনের থিকনেস 1 মাইক্রোমিটার থেকেও কম হয়, এবং যদি মেমব্রেনের থিকনেস বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ডিফিউশন রেট কমে যাবে। তার মানে একমাত্র মেমব্রেনের থিকনেস বাড়লে ডিফিউশন রেট কমছে। বাকি যদি আমি গ্যাসের পার্শিয়াল প্রেসার বাড়িয়ে দিই বা গ্যাসের সলিবিলিটি বাড়িয়ে যায় তাহলে তার ডিফিউশন রেট কি হবে বলো, বেড়ে যাবে। এই ছিল স্ট্রাকচার অফ কি বললাম, অ্যালভিওলাই। আর কি করে অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাডে আসছে বা ব্লাড থেকে CO2 অ্যালভিওলাই যাচ্ছে। নেক্সট আমাদের টপিক হচ্ছে কি বলো, আমাদের মেকানিজম অফ ব্রিদিং। কি বললাম, মেকানিজম অফ ব্রিদিং। দেখো, আর তার মেকানিজম অফ ব্রিদিং শুরু করার আগে একটা জিনিস শুনে রাখো, যে আমাদের যে লাংস আছে বা হার্ট আছে, কি বললাম, আমাদের যে লাংস আছে বা হার্ট আছে সেটা একটা এয়ার টাইট চেম্বারে থাকে। কি বললাম, আমাদের যে লাংস আছে বা হার্ট আছে সেটা একটা এয়ার টাইট মানে কি, যেখানে এয়ার ঢুকতে পারবে না, বাইরে থেকে কোনো এয়ার ঢুকতে পারবে না। এবার তুমি ভালো করে ভেবে দেখো তো, আমরা ইন্সপিরেশন করছি আবার এক্সপিরেশনও করছি। ইন্সপিরেশন কখন করছি? নিশ্চয়ই ইন্সপিরেশন মানে কি, ইনহেল অফ অক্সিজেন। ইন্সপিরেশন কথার মানে কি, ইনহেল অফ অক্সিজেন, যখন আমরা অক্সিজেনকে অ্যাটমসফিয়ার থেকে বডির ভিতরে নিচ্ছি। অক্সিজেন তো একটা গ্যাস, এখনই বললাম যে গ্যাস অলওয়েজ হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে। তার মানে অ্যাটমসফিয়ারে নিশ্চয়ই গ্যাসের প্রেসার কি ছিল, বেশি ছিল, আর আমাদের বডির ভেতরে গ্যাসের প্রেসার কম ছিল। কার? অক্সিজেনের। বলেই তো অক্সিজেন বাইরে থেকে ভিতরে ঢুকছে। আমি এখনই বললাম না, গ্যাস অলওয়েজ মুভ ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার। এবার অক্সিজেন অ্যাটমসফিয়ার থেকে বডির ভেতরে ঢুকছে, তার মানে নিশ্চয়ই অ্যাটমসফিয়ারে অক্সিজেনের প্রেসার বেশি ছিল বলেই সেখান থেকে অক্সিজেন আসছে। আর কম প্রেসার মানে আমাদের বডির ভিতরে কম প্রেসার ছিল অক্সিজেন, বললে বডির ভিতরে এন্টার করছে। তার মানে কি, আমাদের লাংসেরও প্রেসারকে রেগুলেট করতে হয়, লাংসেরও প্রেসারকে রেগুলেট করতে হয় যেন গ্যাসের এক্সচেঞ্জ হতে পারে। এবার প্রেসারকে যদি রেগুলেট করতে হয় তাহলে ভলিউম চেঞ্জ করতে হবে। লাংসের তো আর কোনো মেশিন নেই যে নিজে থেকে প্রেসার চেঞ্জ করে দেবে, লাংসের তো আর নিজস্ব কোনো মেশিন নেই যে প্রেসার চেঞ্জ করে দেবে। তার মানে লাংস যেখানে আছে তার ভলিউমকেও যদি চেঞ্জ করে, তার যে আয়তনকেও যদি চেঞ্জ করে, তাহলে অটোমেটিক্যালি কি যাবে, প্রেসারটা চেঞ্জ হয়ে যাবে না? এবার লাংস নিজের ভলিউমটাও বা কি করে চেঞ্জ করবে? তাহলে লাংস যে ক্যাভিটির মধ্যে আছে, যেটাকে আমরা থোরাসিক ক্যাভিটি বলছি, যেটা একটা এয়ার টাইট চেম্বার, তার মধ্যে যে মাসেল গুলো আছে যদি ওগুলোকে কন্ট্রাকশন করাই বা সেগুলোকে রিল্যাক্সেশন করাই, তাহলে কি হবে, ভলিউম বাড়বে বা কমবে। কথা বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে লাংস এই যে অক্সিজেনকে ইনহেল করছে বা CO2 কে ছাড়ছে, এই গ্যাসগুলো ইনহেল করার সময় বা ছাড়ার সময় অবভিয়াসলি প্রেসার গ্রেডিয়েন্ট হিসেবেই কাজ করে, মানে হাই প্রেসার থেকে লো এর দিকেই যায়। তার মানে লাংস কোনো না কোনো ভাবে নিজের ভলিউমকে রেগুলেট করছে, চেঞ্জ করছে, যাতে করে প্রেসারটা চেঞ্জ হতে পারে, যাতে করে অক্সিজেন বডির ভিতরে ঢুকতে পারে আর CO2 বেরোতে পারে। এইবার এই যে ভলিউমটা চেঞ্জ করা, এটা কিন্তু নর্মাল লাংস করতে পারবে না, লাংস নিজে থেকে করতে পারবে না। তখন লাংস কি করতে হবে? লাংস যে জায়গায় আছে, যাদের মাঝখানে আছে, তাদের মাসেলগুলোকে কন্ট্রাকশন করাবে বা রিল্যাক্সেশন করাবে, সংকোচন করাবে বা প্রসারণ করাবে, যাতে করে ভলিউমটা বেড়ে যায় বা কমে যায়। তাহলে প্রেসারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং অক্সিজেনটা ইনহেল হয়ে যাবে বা CO2টা ছেড়ে দেবে। এইবার লাংস যদি যে পার্টিকুলার জায়গায় আছে তার আশেপাশের মাসেলগুলোকে কন্ট্রাকশন করায় বা রিল্যাক্সেশন করায়, সেই পার্সপেক্টিভ থেকে আমি এটা বলতেই পারি যে লাংস যে জায়গায় থাকে, যে এরিয়াতে থাকে, যে চেস্ট ক্যাভিটিতে যে লাংস থাকে, সেটা একটা এয়ার টাইট চেম্বারে থাকে। এয়ার টাইট মানে কি, যেখানে এয়ার বাইরে থেকে ঢুকতে পারে না বা বেরোতে পারে না। এই এয়ার টাইট চেম্বারকে আমরা কি বলি বলো, থোরাসিক ক্যাভিটি বলি। কি বলি বলো, এয়ার টাইট চেম্বারকে থোরাসিক ক্যাভিটি বলি। এই যে থোরাসিক ক্যাভিটি, এটা চারটে সিস্টেম নিয়ে তৈরি হয়। কিরকম ভাবে? আমাদের এই যে চেস্ট, এর সামনের দিকে একটা ফ্ল্যাট চ্যাপ্টা বোন থাকে, একে বলে স্টারনাম। কি বলে বলো, কে? স্টারনাম। ঠিক আছে। আমাদের পেছনে ভার্টিব্রাল কলাম আছে। কি আছে বলো? ভার্টিব্রা, যাকে বলি কি বলো, ভার্টিব্রাল কলাম। তাহলে সামনে আছে কে? স্টারনাম, ফ্ল্যাট বোন যাকে বলে, স্টারনাম বা ফ্ল্যাট বোন। পিছনে আছে কে? ভার্টিব্রাল কলাম। দুই সাইডে কে আছে? রিবস আছে না? দুই সাইডে কে আছে বলো? রিবস আছে। আর নিচে কে আছে? এর একদিন বানিয়েছিলাম ডায়াফ্রামে, এটা একদিন বানিয়েছিলাম কি আমি আগের লেকচারে, ডায়াফ্রাম আছে। লাংস যার উপরে রেস্ট করছে না, এই লাংস গুলো যার উপরে রেস্ট করছে, ওখানে এরকম একটা পাতলা মেমব্রেন থাকে, ওখানে একটা এরকম পাতলা মেমব্রেন থাকে, যাকে আমরা কি বলি বলো? ডায়াফ্রাম বলি। কি বলি এটাকে বলো? ডায়াফ্রাম। আর লাংস এর উপরে থাকে, লাংস বা হার্ট এর এইখানে থাকে, এর উপরে থাকে, লাংস বা হার্ট এর উপরে থাকে।
তার মানে লাংসের বা এই থোরাসিক ক্যাভিটির সামনে, লাংস বা থোরাসিক ক্যাভিটির সামনে থাকে স্টারনাম, পিছনে থাকে কে থাকে বলো? পিছনে থাকে ভার্টিব্রাল কলাম। আবার বলছি, সামনে কে থাকে? স্টারনাম বা ফ্ল্যাট বোন, এই যে এই বোনটা স্টারনাম বা ফ্ল্যাট বোন। পিছনে কে থাকে? ভার্টিব্রাল কলাম। সাইডে কে থাকে? সাইডে কে থাকে বলো? রিবস। আর নিচে কে থাকে? নিচ থেকে এরকম করে সাপোর্ট দিয়ে রাখে কে? এইরকম একটা মেমব্রেন, যাকে আমরা কি বলছি বলো? যাকে আমি ডায়াফ্রাম বলছি। তাহলে ওভারঅল সব দিক থেকে ক্লোজ না? নিচে, উপরে, সাইডে সব দিক থেকে ক্লোজ। এই ক্লোজ চেম্বারটাকে আমরা কি বলি বলো? এই ক্লোজ চেম্বারটাকে আমরা কি বলি? এয়ার টাইট চেম্বার বা থোরাসিক ক্যাভিটি। কি বললাম বলো? এয়ার টাইট চেম্বার বা কি বললাম? থোরাসিক ক্যাভিটি। লাইন বুঝতে পারছো আমি কি বললাম? আরেকবার রিপিট করে দিচ্ছি। হিউম্যান বডির লাংস বা হার্ট একটা এয়ার টাইট চেম্বারে থাকে। এই এয়ার টাইট চেম্বারটা কি নিয়ে তৈরি হয়? সামনে থাকে স্টারনাম, পিছনে থাকে ভার্টিব্রাল কলাম, সাইডে থাকে রিবস। আর লাংস হোক বা হার্ট হোক, নিচের দিকে মানে আমাদের যে অ্যাবডোমেন আছে, মানে যাকে আমরা পেট বলি, আর এই যে চেস্ট আছে, এই অ্যাবডোমেন আর চেস্টকে সেপারেট করে রেখেছে এই রকম শেপের একটা মাসেলের লেয়ার। এই রকম শেপের ডোম শেপ বলে এটাকে। কি বলে এটাকে? ডোম শেপ। এই যে এরকম ডোম শেপের একটা মাসেল লেয়ার কি করেছে? এটা ধরো চেস্ট, আর এই নিচে হচ্ছে অ্যাবডোমেন। এই মাসেল লেয়ারটা চেস্ট আর অ্যাবডোমেনকে সেপারেট করে রেখেছে, আর এদের উপরে কি করছে? লাংসটা রেস্ট করছে। তার মানে কি এই মেমব্রেনটাও কি করছে? ওই জিনিসটাকে এয়ার টাইট বানিয়ে রাখছে। কথা বুঝতে পারছো? এইবার এই যে মেমব্রেন গুলো আছে বা আদার্স বোনস গুলো, যেমন সাইডে রিবস আছে, সামনে স্টারনাম আছে, পিছনে ভার্টিব্রাল কলাম আছে, এরাই তাহলে আলটিমেটলি কি করছে? লাংসের ভলিউমটাকে চেঞ্জ করতে হেল্প করছে। লাংসের ভলিউমটাকে চেঞ্জ করতে হেল্প করছে। বলা তোমরা বুঝতে পেরেছো? তা চলো শুরু করা যাক এবার। তাহলে কি বললাম? মেকানিজম অফ ব্রিদিং। কি বললাম বলো? মেকানিজম অফ ব্রিদিং। জাস্ট গিভ মি এ সেক, আমি যেটা রাফ করে দিই। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে একটু রিভাইন্ড করে দেখে নেবা। আমি ফাস্ট বলছি একটু, আমি জানি, বাট অনেক কিছু বলার আছে আর ভিডিও ডিউরেশন বড় করতে চাইছি না, যার জন্য একটু ফাস্ট বলছি। বাট যদি তবুও কথা বুঝতে না পারো, একবার রিভাইন্ড করে দেখে নেবা, আর তারপরে ডাউট থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করে নেবা, আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট টাইম তাহলে আমি বললাম যে যদি আমি এটাকে একটা তোমার ডায়াফ্রাম বানানোর চেষ্টা করি, এরকম একটা মাসেল আছে, এরকম একটা ডায়াফ্রাম বলে মাসেল আছে। এর নাম কি? এর নাম হচ্ছে কি? ডায়াফ্রাম। কি নামের? ডায়াফ্রাম। ঠিক আছে? আর এর সাইডে কি থাকবে? সাইডে এরকম রিবস থাকবে না? রিবস থাকবে সাইডে এরকম করে, রিবস এর ইন থাকবে যেখান থেকে রিবস বোন গুলো বেরোচ্ছে, রিবস থাকবে এরকম করে। ভালো করে দেখো, জাস্ট গিভ মি এ সেক। রিবস থাকবে। এগুলো কি? এগুলো হচ্ছে রিবস এর কাট ইন্ড, রিবস বোনের, রিবস এর কি বললাম? কাট ইন্ড, শেষ পার্টটা যেখান থেকে রিবসটা এরকম করে আছে, এখান থেকে শুরু করে এই করে এরকম আছে। বুঝতে পারলে ব্যাপারটা? কি বললাম? এখান থেকে শুরু করে রিবসটা এখান থেকে বোর্ডের উপরে এই করে এরকম করে এরকম রিবস আছে, সাইড ওয়াইজ না, এখান থেকে শুরু করে এই করে এরকম ভাবে আছে। তার মানে এরকম ভাবে কভার করে রাখছে কে? রিবস। আর নিচ থেকে সাপোর্ট দিয়ে রাখছে কে? ডায়াফ্রাম। নিচ থেকে সাপোর্ট দিয়ে রাখছে কে বলো? ডায়াফ্রাম। ঠিক আছে? এবার দেখো, আমি বলছি এবার মেকানিজম অফ ব্রিদিং। কি বললাম? মেকানিজম অফ ব্রিদিং। ভালো করে শোনো, 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, আমি ক্লিয়ার করে দেবো। মেকানিজম অফ ব্রিদিং ভালো করে দেখো। একটা কথা বলো, যখন আমরা ইনহেল করি মানে ইন্সপিরেশন করি, মানে অক্সিজেনকে বডির ভিতরে নিই, তার মানে নিশ্চয়ই বাইরের অক্সিজেনের প্রেশার অনেক বেশি আছে অ্যাজ কম্পেয়ার টু বডি প্রেশারের থেকে। মানে বডির ভেতরে প্রেশার কম আছে। গ্যাস তো অলওয়েজ হাই প্রেশার থেকে লো প্রেশারে যায়, কিন্তু আজকেই বললাম গ্যাস অলওয়েজ হাই প্রেশার থেকে লো প্রেশারের মধ্যে যায়। যদি আমি বলি যে গ্যাস বাইরে থেকে ভেতরে ঢুকছে, যখন আমরা ইনহেল করছি বা ইন্সপিরেশন করছি, তখন গ্যাসটা বাইরে থেকে ভেতরে ঢুকছে, তার মানে নিশ্চয়ই ভেতরে প্রেশার কি আছে? কম আছে। বাইরের প্রেশার কি আছে? বেশি আছে। ভালো করে দেখো, এই যে এটা একটা রিবস, ভালো করে দেখো তো, এটা একটা রিবস, ভালো করে দেখো, এটা একটা রিবস, এটা একটা রিবস। দুটো রিবস এর মাঝখানে না অনেকগুলো মাসেলস থাকে। কি থাকে? দুটো রিবস এর মাঝখানে অনেক মাসেল থাকে। এটাকে কি বলি আমরা? ইন্টারকস্টাল মাসেল বলি। কি বলি ওকে? ইন্টারকস্টাল মাসেলস বলি। কি বলি?
ইন্টারকস্টাল মাসেল বলি। দুটো রিবসের মাঝখানে যে মাসেল থাকে তাকে আমরা কি বলবো? ইন্টারকস্টাল মাসেলস। এই ইন্টারকস্টাল মাসেলের বাইরের দিকে মাসেলগুলোকে বলবো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। কি বলবো বলো? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। আমি ইন্টারকস্টাল মাসেলকে আইসিএম লিখে দিচ্ছি শর্টকাটে। ইন্টারকস্টাল মাসেল যেটাকে আমি আইসিএম লিখে দিলাম। আর এই ইন্টারকস্টাল মাসেলের বাইরের দিকের মাসেলটাকে আমরা কি বলবো? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। আর ভেতরের দিকে যে মাসেলটা, আমি কালার চেঞ্জ করে বানাচ্ছি, আর এই ভেতরের দিকে যে মাসেলটা, এই যে ভেতরের দিকে যে মাসেলটা ইন্টারকস্টাল মাসেলেরই যেটা বাইরের দিকেরটা তাকে এক্সটার্নাল বললাম, আর ভেতরের দিকেরটাকে আমি কি বললাম বলো? ইন্টারনাল। কি বললাম? ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস। কি বললাম? ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। আর এটা আছে কি বলো? ডায়াফ্রাম। এটা আমি কি বানিয়েছি বলো? ডায়াফ্রাম বানিয়েছি। এটা কি ছিল বলো? ডায়াফ্রাম ছিল। এই ডায়াফ্রামের মাসেলটাকে আমি ডায়াফ্রামের যে মাসেল নিয়ে তাকে আমি কি বলবো? ডায়াফ্রাম মাসেল বলবো। ডায়াফ্রাম মাসেল বলবো। তুমি ভালো করে দেখো তো, আমরা জানি একটা ল পড়েছি আমরা, পিভি ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট। কি হয় বলো? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি কনস্ট্যান্ট মানে কি? পি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v। মানে প্রেসার বাড়লে এই লটা কার ল? এটাকে বলে বয়েলস ল। কি বলে এটাকে বলো? তোমরা তো পড়েছো কি বলে এটাকে? বয়েলস ল। এটার মানে কি? যে প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। যদি প্রেসার বাড়ে তাহলে ভলিউম কমবে, যদি প্রেসার বাড়ে তাহলে ভলিউম কমবে। আমি উল্টো হয়ে বলতে পারবো যে যদি ভলিউম বাড়ে তাহলে প্রেসার কমবে। আরে বাবা, আমি তো বলছি যে প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। প্রেসার আর ভলিউম ইনভার্সলি ব্যস্তানুপাতিক। মানে প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম কমলে প্রেসার বাড়বে। ঠিক আছে? তাহলে আমি যখন বলছি যে বাইরে থেকে এয়ার ভেতরে ঢুকছে, তাহলে ভেতরের ভলিউম কি আছে? নিশ্চয়ই ভেতরের প্রেসার কি আছে? নিশ্চয়ই কম আছে। আমি বলছি বাইরে থেকে এয়ার ভেতরে ঢুকছে, আর এয়ার অলওয়েজ হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যায়, তাহলে নিশ্চয়ই আমার বডিতে লো প্রেসার আছে, মানে প্রেসার কম আছে। আর প্রেসার কম থাকলে কি হবে? ভলিউম। প্রেসার কম থাকলে কি হবে বলো? ভলিউম বাড়বে। এখনই বললাম প্রেসার আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। আমি বলছি যখন ইনহেল হচ্ছে তখন আমার বডির ভিতরে প্রেসার কি আছে? কম আছে। সেই জন্য তো অক্সিজেনটা ঢুকছে বডিতে। আর প্রেসার কম মানে কি? ভলিউম বেশি। তার মানে থোরাসিক যে চেম্বারটা আছে তার ভলিউম বেড়ে গেছে। যেখানে লাংস আছে, যাকে আমরা থোরাসিক চেম্বার বলছি, তার ভলিউমটা বেড়ে গেছে। এবার ওর ভলিউমটা বাড়বে কি করে? এই যে ইন্টারকস্টাল মাসেলস আছে দুটো রিবসের মাঝখানে যে ইন্টারকস্টাল মাসেল আছে, এই মাসেলটার যে দুটো পার্ট, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, একটা হচ্ছে ইন্টারকস্টাল মাসেল। তার মধ্যে যদি এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা, ভালো করে শোনো কি বললাম, এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা যদি কন্ট্রাক্ট করে, ধরো আমি বললাম আমার দিকে দেখো, আমি আছি, যখন আমার মাসেলগুলো কন্ট্রাক্ট করলাম, দেখো তো রিবসটা বাইরের দিকে বেরিয়ে আসছে না? তার মানে হচ্ছে যখনই দুটো রিবসের মাঝখানে থাকা ইন্টারকস্টাল মাসেলসের এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলসটা কন্ট্রাকশন করবে, তখন কি হচ্ছে? রিবস গুলো কি হচ্ছে বলো? রিবস প্রোট্রিডিউড, PROTRUD, প্রোট্রিডিউড মানে কি? বেরিয়ে আসা। রিবস প্রোট্রিডিউড আউটসাইড। কি বললাম? রিবস গুলো বাইরের দিকে বেরিয়ে আসছে, আউটসাইড। মানে রিব গুলো কি হচ্ছে বলো? বাইরের দিকে বেরিয়ে আসছে। আর যখনই রিবস গুলো বাইরের দিকে বেরিয়ে আসবে, তাহলে ওভারঅল কি হচ্ছে? এই জায়গাটার ভলিউমটা বাড়ছে না? কি হচ্ছে বলো? ভলিউমটা বাড়ছে। এটা একটা কারণ। সেকেন্ড কারণ, ডায়াফ্রাম যখন এর স্টেটে আছে, এরকম ডোম শেপে আছে, তখন সেটা রিল্যাক্স স্টেটে থাকে। যখনই ডায়াফ্রামের মাসেলগুলো, যখনই কি বললাম বলো? ডায়াফ্রামের মাসেলগুলো কি করবে? কন্ট্রাক্ট করবে। যখন ডায়াফ্রামের মাসেলগুলো কি করবে বলো? কন্ট্রাক্ট করবে। তখনই কি হবে? এই ডায়াফ্রামটা যখন নরমালি ডোম শেপ ছিল, কন্ট্রাক্ট করলে কি হয়ে যাবে? এটা এরকম ফ্ল্যাট হয়ে যাবে। এখন কি হবে বলো? এরকম ফ্ল্যাট শেপ হয়ে যাবে ডায়াফ্রাম। যখনই ডায়াফ্রামের মাসেলগুলো কন্ট্রাক্ট করবে, তখন ডায়াফ্রাম কি হয়ে যাবে বলো? ফ্ল্যাট শেপ। ডায়াফ্রাম নরমালি এরকম শেপের থাকছে, এরকম বেন্ড শেপে, এটাকে বলছে ডোম শেপ। কি বলছে এটাকে? ডোম শেপ। কিন্তু ডায়াফ্রামের মাসেলগুলো যখনই কন্ট্রাক্ট করবে, তখন এই ডায়াফ্রামটা এইরকম থেকে এইরকম ফ্ল্যাট, এরকম সোজা ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে তুমি ভেবে দেখো, দুটো জিনিস ভাবো, যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটাও কন্ট্রাকশন করছে, তখন রিবসটা বাইরের দিকে বেরিয়ে আসছে। মানে কি? এটা আমাদের মুখের দিকটাকে কি বলি আমরা? ভেন্ট্রাল সাইড। আর এটাকে আমরা কি বলি? ডরসাল সাইড। মানে ভেন্ট্রাল আর ডরসাল সাইডে ওভারঅল ভলিউমটা বাড়ছে না? আবার বলছি, যখনই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা কন্ট্রাকশন করছে,
তখনই আমাদের রিবস গুলো বাইরের দিকে বেরিয়ে আসছে, আর রিবস যখনই বাইরের দিকে বেরিয়ে আসছে তার মানে কি আমাদের ভেন্ট্রাল সাইড আর আমাদের ডরসাল সাইডের ওভারঅল কি হচ্ছে, ভলিউমটা বাড়ছে আস্তে আস্তে। এবং শুধু তাই না, তার সাথে যখন ডায়াফ্রামের মাসেলটাও কন্ট্রাক্ট করছে, ডায়াফ্রাম কি আমাদের এখানে যে পস্টেরিয়র পার্ট আর এটা আমাদের কি অ্যান্টেরিয়র পার্ট, যখন ডায়াফ্রামের মাসেলটা কন্ট্রাক্ট করছে তখন ডায়াফ্রামটা এইরকম শেপ থেকে এরকম হয়ে যাচ্ছে না? ভালো করে শোনো, যখন ডায়াফ্রামটা নরমালি কি আছে, এরকম ডোম শেপের আছে, যখনই কন্ট্রাক্ট করছে তখন এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে না? তাহলে ওভারঅল লাংসের ভলিউমটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না? লাংস যে জায়গায় আছে তার ভলিউমটা বেড়ে যাচ্ছে না? তার মানে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল হোক বা ডায়াফ্রাম হোক, যখনই কন্ট্রাকশন করবে ওভারঅল ভলিউম বাড়ছে। কি হচ্ছে, ওভারঅল থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ছে। আর যদি থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ে তাহলে প্রেসার কমবে। কি হবে, প্রেসার কমবে, তাহলে গ্যাস বা অক্সিজেন বাইরে থেকে ভিতরে ঢুকবে, কারণ গ্যাস হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে এন্টার করে। কথা বুঝতে পারছো আমি কি বললাম? আমি একবার জাস্ট কনক্লুড করে দিচ্ছি। আমি বলতে চাইছি এখানে যে যদি EICM আর ডায়াফ্রাম, কি বললাম, আর PH আর ডায়াফ্রাম মাসেল যদি কন্ট্রাক্ট করে, কি করে বলো, কন্ট্রাক্ট করে, যদি কন্ট্রাক্ট করে তাহলে সেক্ষেত্রে কি হবে, যখনই কন্ট্রাক্ট করবে তখন কি হবে বলো, যখনই কন্ট্রাক্ট করবে তখন কি হবে, থোরাসিক ক্যাভিটির কি হবে বলো, থোরাসিক ক্যাভিটির কি হবে, ভলিউম বাড়বে। থোরাসিক ক্যাভিটির ভলিউম ইনক্রিজ হবে, আর ভলিউম বাড়লে প্রেসার কি হবে, ডিক্রিজ হবে, প্রেসার কমবে। আর প্রেসার যখনই কমবে ভিতরে, বডির ভিতরে যখন প্রেসার কমে যাবে তখন কি হবে বলো, O2 কি করবে, এন্টার করে যাবে। O2 কি করবে, এন্টার করে যাবে। আর এটাকে আমরা কি বলি, ইন্সপিরেশন বলি। কি বলি এটাকে বলো, ইন্সপিরেশন। এটাই ছিল ইন্সপিরেশনের মেকানিজম, এটা ছিল ইন্সপিরেশন। ঠিক আছে, এবার তাহলে এক্সপিরেশন কি করা হচ্ছে, আবার যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা কন্ট্রাক্ট থেকে যখন রিল্যাক্স করবে তখন যে রিবসটা বাইরের দিকে বেরিয়েছে তখন আবার কি হবে, ব্যাকওয়ার্ডে চলে আসবে না রিবসটা যখন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা কন্ট্রাকশন করেছিল তখন রিবসটা কি হয়েছিল, বাইরের দিকে বেরিয়েছিল। যখন সে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা আবার রিল্যাক্স করবে তখন যে রিবসটা বাইরের দিকে বেরিয়েছিল সেটা আবার কি করবে, নরমাল জায়গায় ফিরে আসবে না? তাহলে আবার কি হলো, ভলিউমটা কমে গেল না? বা যে ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করে ফ্ল্যাট শেপ হয়ে গেছিল সে যখন আবার রিল্যাক্স করবে তখন আবার কি যাবে, ডোম শেপ হয়ে যাবে না? যখন রিল্যাক্স করবে তখন এই ডায়াফ্রামটা আবার এরকম শেপের হয়ে যাবে না, ডোম শেপের হয়ে যাবে। আবার তখন যখনই রিল্যাক্স করে তখন আবার ডোম শেপের হয়ে যাবে। তাহলে যখনই EICM বা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল বা কি বললাম ডায়াফ্রামের মাসেলটা রিল্যাক্স করবে তখন ডায়াফ্রাম ফ্ল্যাট থেকে আবার নরমালি ডোম শেপ হয়ে যাবে। আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্স করলে যে রিবস গুলো যে বাইরের দিকে বেরিয়েছিল সেগুলো আবার তাদের অরিজিনাল স্টেটে ফিরে আসবে। তাহলে ওভারঅল কি হচ্ছে, আবার ভলিউম কমে গেল। ভলিউম কমলে কি হচ্ছে, প্রেসার বাড়বে। আর প্রেসার বাড়লে কি হবে, তখন বাইরের অ্যাটমসফিয়ারের প্রেসার কম, ভেতরের প্রেসার বেশি, তখন কি হবে, CO2টা বডির বাইরে বেরিয়ে যাবে। এটাই কি ছিল, মেকানিজম অফ এক্সপিরেশন। তার দুটো পয়েন্ট মাথায় রাখবা, EICM এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল আর ডায়াফ্রাম মাসেলস এরা কন্ট্রাক্ট করলে কি হবে বলো, ওভারঅল থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়বে, প্রেসার কমবে, যার জন্য বাইরের প্রেসার বেশি হয়ে যাবে, তো অক্সিজেন ভিতরে এন্টার করে যাবে, যাকে ইন্সপিরেশন বলি। আর উল্টোটা কি, EICM আর ডায়াফ্রামের মাসেল যদি রিল্যাক্স করে তাহলে কি হচ্ছে, রিল্যাক্স করলে ভেতরে কি হচ্ছে, ভলিউম কি হচ্ছে বলো, কমছে, কারণ প্রেসার বাড়ছে। তাহলে সেক্ষেত্রে বাইরের প্রেসার থেকে ভেতরের প্রেসার বেশি হয়ে যাবে বলে CO2টা বডির বাইরে বেরিয়ে যাবে। এটা ছিল মেকানিজম অফ কি বললাম, এক্সপিরেশন। কথা বুঝতে পারছো আমি কি বললাম? আচ্ছা, এইবার আমাদের কখনো কখনো কি হয়, আমরা ফোর্সফুলি কি বলি বলো, ফোর্সফুলি এরকম করে এক্সপ্রেশন করি। আমরা অনেক সময় ফোর্সফুলি কি করি, এক্সপ্রেশন মানে CO2 কে ছাড়ি। এটা কি করে হয়, তখন এই নর্মাল প্রসেস যেটা হচ্ছে সেটা তো হচ্ছেই, তার সাথে অ্যাবডোমিনের যে মাসেলস গুলো আছে না, অ্যাবডোমিনাল মাসেলস যেটা আছে, এবং এই যে ইন্টারনাল ইন্টারকস্টালস মাসেল, মানে এই যে ইন্টারকস্টালস মাসেলস এর ভিতরে মাসেলটা, এরাও কি করা শুরু করে বলো, কন্ট্রাকশন কি করা শুরু করে বলো, এরা আবার কি করা শুরু করে, কন্ট্রাকশন করা শুরু করে। তো কন্ট্রাকশন শুরু করলে কি হবে, ভলিউম আবার এদের কমে যাবে, প্রেসার বেড়ে যাবে ভিতরে, তখন ফোর্সফুলি কি হবে, CO2টা বডির বাইরে বেরিয়ে আসবে। এটা ছিল কি ফোর্সফুল এক্সপ্রেশনের কনসেপ্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো মেকানিজম অফ ব্রিদিং, অ্যালভিওলারি স্ট্রাকচার, কি করে গ্যাস ডিফিউজ করছে, প্রত্যেকটা ওয়ার্ডই আমি অনেকবার রিপিট করে করে বুঝিয়েছি। তবুও যদি বুঝতে না পারো একবার রিভাইন্ড করে বা পিছনে গিয়ে আরেকবার দেখে নাও, তবুও ডাউট থাকে এবার কমেন্ট করে নাও, আমি দেখে নেবো। যদি কমেন্টে কোনো ডাউট থাকে আমি সেটা সলভ করে দেবো। চলো, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। বাই, থ্যাংক ইউ।